আসসালামু আলাইকুম। কেমন আছো ভাই তোমরা সবাই? আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায় টাইপ 2 এর ক্লাসটা করব। টাইপ 1-এ আমাদের এই অধ্যায়ে সাধারণ আলোচনা করা হয়েছে। টাইপ 2-তে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একটু খেয়াল করো ভাইয়া, আমরা টাইপ 1-এ যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসটা কি ছিল? পরমাণু নিয়ে আলোচনা। অর্থাৎ একটা পরমাণু কি কি জিনিস দ্বারা গঠিত ছিল ভাইয়া? তিনটি জিনিস দ্বারা গঠিত ছিল। সেটা কি? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তাহলে একটা পরমাণু কি কি দ্বারা গঠিত হবে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দ্বারা গঠিত। প্রোটন স্থির, নিউট্রন স্থির, ইলেকট্রন গতিশীল। তাহলে প্রোটন আর নিউট্রন কি ভাইয়া? প্রোটন আর নিউট্রন হলো স্থির আর ইলেকট্রন গতিশীল। তাহলে প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। ইলেকট্রন গতিশীল। ইলেকট্রন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার কক্ষপথ অনুযায়ী চারদিকে ঘুরতে থাকে। এতটুকু তো আমরা সবাই পড়ছি। এবং বিজ্ঞানী নিলস বোর তিনি কি বলেছিলেন? যে পরমাণু তার কক্ষপথ অনুযায়ী বৃত্তাকার পথে ঘুরতে থাকে এবং তার সীমাবদ্ধতা কি ছিল? যে শুধু বৃত্তাকার পথে না, পরমাণুর ইলেকট্রন উপবৃত্তাকার পথেও ঘোরে, যেটা সে কি করে যেতে পারেন নাই, তার মতবাদের ভিতরে প্রকাশ করে যেতে পারেন নাই। এবার আসো কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি ভাইয়া? একটা ইলেকট্রন সে কি বৃত্তাকার পথে ঘোরে নাকি উপবৃত্তাকার পথে ঘোরে? সে কি ঘড়ি কাঁটার দিকে ঘোরে নাকি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরে? অর্থাৎ একটা ইলেকট্রন তার শক্তি স্তরের ভিতরে কিভাবে থাকে সেই সম্পর্কে যে আলোচনা, অর্থাৎ সেই জিনিসগুলোকে যেই সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই কি বলে ভাইয়া? কোয়ান্টাম সংখ্যা বলে। তাকে কি বলে? কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে একটু খেয়াল করো কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যা কি? কোনো একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে? শক্তি স্তরটা কি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার? ইলেকট্রনটা কি নিজ অক্ষের দিকে ঘোরে, অর্থাৎ নিজ অক্ষের ঘড়ির কাঁটার দিকে ঘোরে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে? এইসব বিষয়ের জন্য কয়েকটি সংখ্যার প্রকাশ করা হয়। সেই সংখ্যাসমূহকেই কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে একটা পরমাণুতে একটা ইলেকট্রন সে কি প্রধান শক্তি স্তরে বৃত্তাকার পথে ঘুরবে নাকি উপবৃত্তাকার পথে ঘোরে? সে কি ঘড়ির কাঁটার দিকে ঘোরে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে? এই বিষয় নিয়ে যে আলোচনাগুলো করা হয় সেটাকেই কি বলা হয় ভাইয়া? কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? পরমাণু অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস, প্রকরণ এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশক সংখ্যা সমূহকেই কি বলে ভাইয়া? কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে কোয়ান্টাম সংখ্যাটা কি দাঁড়াইলো? একটা পরমাণুতে অবস্থিত যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস, প্রকরণ এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক যে প্রকাশ করা হয়, এই প্রকাশ সমূহকে কি বলে ভাইয়া? কোয়ান্টাম সংখ্যা বলে। এবার আসো কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? কোয়ান্টাম সংখ্যা কত প্রকার ভাইয়া? এটা মুছে ফেলি। কোয়ান্টাম সংখ্যা হলো 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা কত প্রকার ভাইয়া? 4 প্রকার। তাহলে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? কোয়ান্টাম সংখ্যা ভাইয়া 4 প্রকার। কয় প্রকার ভাইয়া? 4 প্রকার। একটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। দ্বিতীয়টা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তৃতীয়টা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর চতুর্থটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা।
তাহলে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার দাঁড়াইলো ভাইয়া? 4 প্রকার। একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তোমাদের নবম দশম শ্রেণীতে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করা আছে, যদিও এটা অগোছালোভাবে দেওয়া আছে। আজকে আমরা গুছিয়ে সুন্দরভাবে এটা করব। তো আজকে আমাদের মূল যে টপিকের আলোচনা, কোয়ান্টাম সংখ্যার ভিতরে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যত আলোচনা আছে সেটা আমরা আজকে ইনশাআল্লাহ করব। তাহলে চলো আমরা এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু জানি। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? আমরা তো প্রথমেই বলছি যে ইলেকট্রন কিভাবে থাকে, প্রধান শক্তি স্তরে থাকে, এবং সেই প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বৃত্তাকার পথে তার নিজ নিজ কক্ষপথ অনুযায়ী চারদিকে ঘুরতে থাকে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যার ভিতরে পরমাণুর যে প্রধান শক্তি স্তর, সেই সম্পর্কে কি করা হয়? আলোচনা করা হয়। একটু খেয়াল করো ভাইয়া। এবার আসো আমরা একটু দেখি প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। তোমরা তোমাদের স্ক্রিনের দিকে তাকাও, তাহলে খুব সুন্দরভাবে দেখতে পারবা। দেখো ভাইয়া, একটা লেখা আসছে তোমাদের কাছে যে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। আবার বলতেছি, দেখো ভাইয়া, কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ একটা ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যেভাবে থাকে, অর্থাৎ প্রধান শক্তি স্তরে সে কিভাবে থাকে, সেই জিনিসটাই হচ্ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যার আলোচনা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হবে ভাইয়া? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হবে। তাহলে এবার একটু আসুন, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এবার একটু খেয়াল করো, প্রধান কোয়ান্টাম সংখ্যা আলোচনা হয়েছে হলো প্রধান শক্তি স্তরের আলোচনা। প্রধান শক্তি স্তরের আলোচনা। প্রধান শক্তি স্তরকে অরবিট বলা যায়। কি বলা যায় ভাইয়া? অরবিট। প্রধান শক্তি স্তরকে কি বলা যায়? অরবিট বলা যায়। অথবা প্রধান শক্তি স্তরকে শেল বলা যায়। কি বলা যায়? শেল বলা যায়। অথবা প্রধান শক্তি স্তরকে প্রধান কক্ষপথ বলা যায়। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো ভাইয়া? যেটাই প্রধান শক্তি স্তর সেটাই অরবিট, সেটাই শেল, সেটাই প্রধান কক্ষপথ। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে সেটা আমরা বুঝতে পারছি। প্রধান কোয়ান্টাম সংখ্যার আলোচনা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা আলোচনা মানে কি? প্রধান শক্তি স্তরের আলোচনা। ইলেকট্রনের প্রধান শক্তি স্তরকে অরবিট বলা যায়, অথবা শেল বলা যায়, অথবা প্রধান কক্ষপথ বলা যায়। তোমরা যেটাই বলো সেটাই হবে। এখন কথা হচ্ছে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? এন দ্বারা প্রকাশ করা হয়। তুমি যদি একটা কক্ষপথের চিন্তা করো, এগুলোই তো একটা কক্ষপথ। তুমি যদি সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11। তাহলে প্রথম কক্ষপথে এইভাবে 2টা থাকে, তারপরে কক্ষপথে 8টা থাকে, তারপরে কক্ষপথে 1টা হয়। অর্থাৎ এখন একটু তাকাও যে এটা কেন হইল, কেন প্রথম 2টা হইল, কেন তারপরে 8টা হইল, কেন তারপরে 1টা হইল। একটু খেয়াল করবে, দুনিয়াতে সবাই কি থাকতে চায়? স্থির থাকতে চায়। তো পরমাণুও কি চায়? স্থির থাকতে চায়। তো স্থির থাকার জন্য তারা এক একটা কক্ষপথে, যখন তুমি ডায়াগ্রাম আঁকবা তখন এরকম হয় যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন প্রবেশ করে, তারপরে কক্ষপথগুলোতে 8টা করে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে সামনে যেতে থাকে। অর্থাৎ কোনো একটা ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সে কি? স্থির। অর্থাৎ সে অষ্টক পূর্ণ করে এবং সে স্থিতিশীলতা অর্জন করে। তো এখন এখানে এটা আমাদের বিষয় না, এটা আমরা 5ম চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? তো এখন দেখো সোডিয়ামের যে 11টা ইলেকট্রন সে এইভাবে থাকে। অর্থাৎ তার প্রথম 2টা ইলেকট্রন কে শেলে থাকে, তারপরে 8টা ইলেকট্রন এল শেলে, পরে একটা ইলেকট্রন কোন শেলে? এম শেলে। এখন এই কক্ষপথগুলোকে আমি শেল বলতেছি, শেল তুমি বলতে পারবা। এগুলোকে অরবিট বলতেছি, অরবিটও তুমি বলতে পারবা।
এখন এই যে কক্ষপথের যে নামকরণ এবং কক্ষপথের যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তুমি একটু আগেই দেখছো যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা যায়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে যদি এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রধান শক্তি স্তরের বা প্রধান শক্তি স্তরগুলোর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² পর্যন্ত। অর্থাৎ আমাদের কে শেল, এল শেল, এম শেল এই জিনিসগুলো যদি থাকে, কক্ষপথগুলো যাতে থাকে, এই কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমি 2n² সূত্র দিয়ে কি করতে পারবো? করতে পারবো। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি কক্ষপথ আঁকি, অর্থাৎ একটা চিত্র যদি আঁকি ছোটখাটো, তাহলে প্রথমটা কি শেল ভাইয়া? প্রথমটা হচ্ছে হলো কে শেল, এটা প্রথম। দ্বিতীয়টা হলো এল শেল, এটা হলো দ্বিতীয়, এটা হলো দ্বিতীয়। এম শেল তৃতীয়, এন শেল চতুর্থ। তাহলে প্রথমটা কি শেল ভাইয়া? কে শেল। প্রথমটা কি শেল? কে শেল, পরেরটা এল শেল, পরেরটা এম শেল, পরেরটা এন শেল। এতটুকু তোমার ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হয়, এবং আমরা দেখবো যে যদি n = 1 হয়, n = কি হয় ভাইয়া? 1 হয়, তাহলে সেটা কি শেল? কে শেল। কে শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 2n² পর্যন্ত। তাহলে 2 × n এর মান কত? 1²। তাহলে 2 × কত? 2টি। তাহলে এটা কি হবে? শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এবার খেয়াল করো, n = যদি 2 হয় ভাইয়া, n = 2 হলে সেটা এল শেল হবে। তাহলে 2n², 2 × 2² কতটি? 8টি। যদি n = 3 হয়, তাহলে সেটা কি শেল? এম শেল। তাহলে 2 × n², 2 × 3² 18টি। 3 × 9, 9 × 9 কত? 18। তুমি যদি n = 4 দাও, তাহলে সেটা এন শেল। তাহলে 2n², 2 × 4², 4 × 16, 16 × 9 কত? 32টি। একটু খেয়াল করো ভাই, এবার এই জিনিসটা বুঝতে পারছো কি? আমরা বলছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে হলো প্রধান শক্তি স্তরের আলোচনা। অর্থাৎ প্রধান শক্তি স্তরকে অরবিট বলা যায় বা শেল বলা যায়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রধান শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়েছিল 2n² পর্যন্ত। এতটুকু তো সবাই ক্লিয়ার ছিলাম। এখন প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা আমি যদি নির্ণয় করি, তাহলে n = 1 হলে তাহলে সেটা অবশ্যই কি শেল? কে শেল। কে শেলের জন্য তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 2টি। এল শেলের জন্য কয়টি? 8টি। এম শেলের জন্য কয়টি? 18টি। এন শেলের জন্য কয়টি? 32টি। তাহলে এতটুকু তোমরা ক্লিয়ার? প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আর কারো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, আশা করি। এবার আসো, প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার আলোচনা এই পর্যন্ত শেষ। এবার আসি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা ভাইয়া? সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা পড়ছি একটু আগে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি ছিল? প্রধান শক্তি স্তর নিয়ে আলোচনা করা ছিল। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি? অর্থাৎ ইলেকট্রন তো বৃত্তাকার পথ অনুযায়ী ঘুরে, এটা আমরা জানি, কিন্তু আমরা এটাও জানি ইলেকট্রন কিন্তু উপবৃত্তাকার পথেও ঘুরে। তো ইলেকট্রন শুধু বৃত্তাকার পথেই ঘুরতেছে না, ইলেকট্রন উপবৃত্তাকার পথেও ঘুরতেছে। যখন উপবৃত্তাকার পথে ঘুরতেছে, তখন প্রধান শক্তি স্তরগুলোরও উপশক্তি স্তর কি করছে? রয়েছে। তো একটু খেয়াল করো, প্রধান শক্তি স্তর আমরা তো পড়ছি সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা ছিল। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি? উপশক্তি স্তর। কি শক্তি স্তর ভাইয়া? উপশক্তি স্তর। এটাকে বলা হয় অরবিটাল। কি বলা হয় ভাইয়া? অরবিটাল। এখন অরবিটাল কয়টা আছে?
চারটা, এস পি ডি এফ। আমাদের অরবিটাল কয়টা? সহকারী কোয়ান্টাম সংখ্যা চারটা। এবার আসো, সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? তোমরা তোমাদের স্ক্রিনের দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পারবা এই জায়গায় সুন্দরভাবে লেখা আছে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকৃতি বোঝা যায় তাকে কি বলে? সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। অথবা তুমি এইভাবে বলতে পারবা, কোনো ইলেকট্রন একটি প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে রয়েছে তা প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা একটু হলেও বুঝতে পারছো। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আলোচনা কাকে নিয়ে? প্রধান কোয়ান্টাম সংখ্যা আলোচনা প্রধান শক্তি স্তরকে নিয়ে, আর সহকারী কোয়ান্টাম সংখ্যার আলোচনা উপশক্তি স্তরকে নিয়ে। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ভাইয়া এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু বুঝতে পারছো? তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে যদি এল দ্বারা প্রকাশ করা হয়, যদি এল এর মান 0 হয়, যদি এল এর মান 0 হয় তখন সেটা এস অরবিটাল। তখন সেটা কি অরবিটাল ভাইয়া? এস অরবিটাল। এল এর মান যদি 1 হয় তাহলে সেটা পি অরবিটাল। এল এর মান যদি 2 হয় তাহলে সেটা ডি অরবিটাল। এল এর মান যদি 3 হয় তাহলে সেটা এফ অরবিটাল। এতটুকু বুঝতে পারছো? এল এর মান 0 হইলে সেটা এস অরবিটাল, এল এর মান 1 হইলে সেটা পি অরবিটাল, এল এর মান 2 হইলে সেটা ডি অরবিটাল, আর এল এর মান 3 হলে সেটা এফ অরবিটাল। এবার এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, আর এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টা। এই জিনিসটা যেন তোমাদের প্রত্যেকের মনে থাকে। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে কি হলো ভাইয়া? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এস অরবিটালে 2টি, পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি, এফ অরবিটালে 14টি। যখন এল এর মান 0 হবে তখন সেটা এস অরবিটাল, যখন এল এর মান 1 হয় তখন সেটা পি অরবিটাল, যখন এল এর মান 2 হয় তখন সেটা ডি অরবিটাল, যখন এল এর মান 3 হয় তখন সেটা এফ অরবিটাল। এতটুকুর ভিতরে তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। সহকারী কোয়ান্টাম সংখ্যা যে এল এর মান আমরা পাইছি, এবার এই এল এর মান, এটা তো আমরা উপশক্তি স্তর, এটা আমরা জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তর। এবার প্রধান শক্তি স্তর তো আমরা শুনছি, অর্থাৎ প্রথম শক্তি স্তর কি ছিল? কে শেল, এল শেল, এম শেল, এন শেল। তো এই কে শেল, এল শেল, এম শেল, এন শেল এগুলা যেগুলো আছে প্রত্যেকটার ভিতরে কয়টা করে উপশক্তি স্তর থাকবে? সেইটার জন্য আমার যে সূত্রটা আছে সেটা হয়েছিল n-1, অর্থাৎ একটা প্রধান শক্তি স্তরে, একটা প্রধান শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকতে পারে? কতটি উপশক্তি স্তর থাকতে পারে তা নির্দেশ করে 0 থেকে n-1 পর্যন্ত। কোন পর্যন্ত ভাইয়া? 0 থেকে n-1 পর্যন্ত। এতটুকু বুঝতে পারছো? অর্থাৎ প্রধান শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকতে পারে সেটা নির্দেশ করতেছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এবার আমি যদি প্রধান শক্তি স্তরের কতটি ইলেকট্রন, অর্থাৎ কতটি ইলেকট্রন না, মানে কতটি উপশক্তি স্তর থাকবে সেটা যদি নির্ণয় করি, তাহলে কিভাবে নির্ণয় করব একটু খেয়াল করো। আমরা প্রধান শক্তি স্তরে কি পড়ছিলাম? n=1 হলে সেটা কি শেল? কে শেল। এটা যদি হয় তাহলে উপশক্তি স্তর থাকবে কত? n-1 পর্যন্ত। তাহলে n যদি 1 হয়, 1-1 কত? 0। তাহলে 0 হইলে সেখানে এস অরবিটাল, আর এস অরবিটাল হইলে এখানে উপশক্তি স্তর আছে কয়টা? একটা। এই জায়গায় লেখো উপশক্তি স্তর সংখ্যা, আর এইটা লেখো, এইটাই উপশক্তি স্তর সংখ্যা, দুইটাই। আচ্ছা, একটু খেয়াল করো ভাইয়া, n=1 হলে সেটা কে শেল, কে শেল হইলে n-1 পর্যন্ত, আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 1-1 হইলে সেটা কি? 0। এল এর মান যদি 0 হয়, এল এর মান যদি কি হয়? 0 হয়, তাহলে সেটা কি অরবিটাল ভাইয়া? এস অরবিটাল। এবার আসো, n যদি 2 হয়,
n ইকুয়াল টু যদি 2 হয় সেটা কি শেল? এল শেল। এল শেল হলে কি হবে? n-1, তাহলে হবে কি 2 - 1, তাহলে হবে 1। এবার প্রথম যেটা পাইছো সেটাও তুমি কি করবা? এখানে লিখবা। তাহলে কয়টা পাইলা? 1 পাইলা, আগে যেটা ছিল সেটা 0, 0 পাইলা, তাহলে s অরবিটাল পাইলা, আর 1 এর জন্য কি অরবিটাল পাইলা? p অরবিটাল পাইলা। এতটুকু ক্লিয়ার? তাহলে n যখন 2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর l, এ সর্বোচ্চ উপশক্তি স্তরের সংখ্যা কয়টা? 2টি। এবার n ইকুয়াল টু যদি 3 হয় সেটা m শেল। m শেলে কয়টা হবে ভাইয়া? অবশ্যই 3 - 1, একটা 2 আসবে, আগের যেগুলো আছে সেগুলো চলে আসবে, অর্থাৎ 1 আসবে, 0 আসবে, তাহলে s হবে, p হবে, d হবে, তাহলে কয়টা পাইলাম ভাইয়া? 3টা। যদি n ইকুয়াল টু 4 হয়, n শেল, n-1, 4 - 1, তাহলে 3, আগের 2, 1, 0, তাহলে s, p, d, f, অর্থাৎ কয়টি? 4টে। এতটুকু ক্লিয়ার? বলো। n ইকুয়াল টু 1 হলে কে শেল, কে শেল যদি হয় তাহলে কে শেল উপশক্তি স্তর কয়টা ভাইয়া? একটা, সেটা কি অরবিটাল? s অরবিটাল। সেটা কি অরবিটাল? s অরবিটাল। যদি n ইকুয়াল টু 2 হয় সেটা কি শেল? এল শেল। এ শেলে শক্তি স্তর কয়টা? উপশক্তি স্তর 2টা, সেটা s অরবিটাল, p অরবিটাল। m শেলে উপশক্তি স্তর কয়টা? 3টা। n শেলে উপশক্তি স্তর কয়টা? 4টা। এতটুকু ক্লিয়ার ভাইয়া? যদি এতটুকু ক্লিয়ার হও, এবার একটু খেয়াল করো, একটু খেয়াল করো, প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তরের ভিতরে খুব মজার যে বন্ডিংটা সেটা কিরকম? তুমি যদি একটা ছক আঁকো, এবার তুমি যদি এবার একটা ছক আঁকো, ছকের ভিতরে যদি তুমি দাও কে শেল, এল শেল, এম শেল, এন শেল, কে শেলের এটাকে উপশক্তি স্তর কয়টা পাইছি? একটা পাইছি, সেটা কি? এস। এল শেলে 2টা পাইছি, এস পি। এম শেলে কয়টা পাইছি? 3টা, এস পি ডি। আর এন শেলে কয়টা পাইছি? 4টা, এস পি ডি এফ। আচ্ছা, একটু খেয়াল কর, কে শেল মানে কি ছিল? n ইকুয়াল টু 1, এটা কি ছিল? n ইকুয়াল টু 2, এটা কি ছিল? n ইকুয়াল টু 3, এটা কি ছিল? n ইকুয়াল টু 4। এবার কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যেন কত ছিল? 2n² পর্যন্ত। তাহলে কে শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছিল? 2টি। এল শেলে কয়টি? 8টি। এন শেলে কয়টি? এম শেলে কয়টি? 18টি। আর এন শেলে ছিল 32টি। এভাবে সামনে যে কয়টা আছে কক্ষপথ, ওই অনুযায়ী কি করবে? 2n² পর্যন্ত বাড়তে থাকবে। আমাদের এই 4টা হইতে হবে। তাহলে কে শেলে 2টা, এল শেলে 8টা, এম শেলে কয়টা? 18টা, এন শেলে কয়টা? 32টা। এবার একটু খেয়াল করো ভাইয়া, আমরা প্রথমেই বলছিলাম যে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা। পি অরবিটালে কয়টা? সর্বোচ্চ 6টা। ডি অরবিটালে কয়টা? 10টা। এফ অরবিটালে কয়টা? 14টা। এবার নিচে খেয়াল করো, এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা। মিলে গেছে। পি অরবিটালে ধারণ ক্ষমতা কয়টা? 2টা। পি অরবিটালে কয়টা? 6টা। 6টার 2টা যোগ করলে কত হয়? 8টা। এস অরবিটালে কয়টা? 2টা। পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা। তুমি যদি 3টা যোগ করো তাহলে হবে কয়টা? 18টা। তুমি যদি এইটাও যোগ করো, 10, 14 ইকুয়াল টু কত? 32টি। দেখো মিলে গেছে কিনা? কে অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, আর উপশক্তি স্তর আছে একটা, সেই উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা। এল অরবিটাল, যে কত নম্বর অরবিটাল? সরি, এল অরবিটাল না, মানে এল হচ্ছে হলো শক্তি স্তর। সেই শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর? 2 নম্বর শক্তি স্তর। এই 2 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর আছে কয়টা? 2টা। সেই উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 8টা। এল অরবিটাল অর্থাৎ এল শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 8টা। এন শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টা। তার শক্তি স্তরের উপশক্তি স্তর আছে 3টা, এসপিডি। তাদের যদি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যোগ করো তাহলে কত আসতেছে? 18টা। এন অরবিটাল না, মানে এন শেলের ইলেকট্রন আছে কয়টা? 32টা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টা। তাহলে 32টা যদি হয়, এন শেলের আবার উপশক্তি স্তর আছে
4টা এসপিডিএফ, অর্থাৎ এই এসপিডিএফ যদি সবগুলা যোগ করো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তাদের, তাহলে পাওয়া কয়টা? 32টা। তাহলে কি 2টা 2টা মিলছে, 8টা মিলছে, 18টা মিলছে, 32টা 32টা মিলছে? তাহলে কি হইল ভাইয়া? তাহলে প্রধান শক্তি স্তর অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যার ভিতরে আমি কি একটু হইলেও মিল পাইছি? আচ্ছা, মিলগুলো পাইছি তো ঠিকভাবে? তাহলে সম্পর্ক তোমাদের ক্লিয়ার এটা। তাহলে আশা করি তোমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা একটু হইলেও বুঝতে পারছো। এবার আমাদের মোটামুটি টাইপ 2 এর ক্লাস শেষ। এরপরে আমাদের আছে টাইপ 3 ক্লাস, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে টাইপ 3 ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব, এবং এরপরে আর একটা থাকবে টাইপ 4 এর। সেই ক্লাসের ভিতরে আমাদের এই জায়গায় যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটা আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছো। এরপরেও যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের কোনো সমস্যা থাকে তাহলে ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আগামী ভিডিওতে তোমাদেরকে টাইপ 3 ক্লাস অর্থাৎ ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। সেই ইলেকট্রন বিন্যাসে খুব সহজে 118টা ইলেকট্রন বিন্যাস তুমি কিভাবে করবা সেইভাবে সেই ভিডিওতে তোমাদের উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই ভাইয়া তোমাদের থেকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।